প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। বরাবরের মতো তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সাইফুল ইসলাম। আজকে আমরা নবম দশম শ্রেণীর অর্থনীতি বিষয় নিয়ে আমরা লেখাপড়া করব। আজকের পাঠে আমরা যেটা শিখব, আমরা সপ্তম অধ্যায়ের অর্থ ও অর্থের প্রকারভেদ এবং অর্থের কার্যাবলী নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আমরা অর্থ নিয়ে আলোচনা করার আগে আমরা একটু পিছনের দিকে আমরা একটু আলোচনা করে নিই। একটা সময় ছিল যখন অর্থ ছিল না বা অর্থ আবিষ্কার হয়নি। তখন কিভাবে মানুষ দেনা-পাওনা পরিশোধ করতো, কিভাবে লেনদেন করতো, এটা একটা প্রশ্ন থেকে যায়। আমরা জানি একটা সময় এমন হতো যে যখন অর্থ ছিল না, তখন যেটা হতো, তখন মানুষ দ্রব্যের বিনিময়ে দ্রব্য বিনিময় করত, দ্রব্যের সাথে দ্রব্য বিনিময় করত। যদি একটু বুঝিয়ে বলি ব্যাপারটা কেমন, ব্যাপারটা হচ্ছে একটা সময় ছিল যখন একজন মানুষ যে পণ্যদ্রব্য উৎপাদন করত, সে পণ্যের সাথে অন্য আরেকটা মানুষ যে পণ্যদ্রব্য উৎপাদন করত, সে পণ্যদ্রব্যের সাথে পণ্যদ্রব্য বিনিময় করত। এটাকে আমরা বলতাম বিনিময় প্রথা অথবা বার্টার সিস্টেম। কিন্তু এই বিনিময় প্রথার কিন্তু বেশ কিছু অসুবিধা ছিল, অনেকগুলো সমস্যা ছিল এই বিনিময় প্রথার। আর এর জন্যই এই সমস্যাগুলো দূর করার জন্যই কিন্তু অর্থের আবির্ভাব হয়েছিল। বিনিময় প্রথার অসুবিধাগুলো কি ছিল? ধরে নাও একজন মানুষ সবজি উৎপাদন করত, আরেকজন মানুষ ধরে নাও মাছ চাষ করত। এখন যার মাছ লাগবে সে সবজির বিনিময়ে মাছ নিতে চাইতো, আর যার সবজি লাগবে সে মাছের বিনিময়ে সবজি নিতে চাইতো। কিন্তু বিনিময় প্রথার সবচেয়ে বড় প্রবলেম যেটা ছিল, সেটা হচ্ছে এই যে দুইটা পণ্যদ্রব্যের মূল্য কিন্তু একই রকম না। এতে করে কি হতো, একজন লাভবান হতো বেশি, আরেকটা পক্ষ ক্ষতিগ্রস্ত হতো। এটা ছিল বিনিময় প্রথার সবচেয়ে বড় একটা ড্রব্যাকস। এই যে বড় একটা অসুবিধা বিনিময় প্রথার, এই অসুবিধা থেকে বের হয়ে আসার জন্যই অর্থের আবির্ভাব হয়েছিল। তো অর্থ বলতে আমরা তাহলে কি বুঝবো? অর্থ হচ্ছে এমন একটা জিনিস যেটা একটি স্বাধীন দেশের সরকার কর্তৃক প্রবর্তিত হয় এবং এটা সকলের কাছে গ্রহণযোগ্য হয়। আমরা যখন কোনো পণ্যদ্রব্য বিনিময় করি, তখন যেই জিনিসটা সকলের কাছে গ্রহণযোগ্য সেটাকে আমরা বলছি অর্থ। হতে পারে সেটা ধাতব মুদ্রা, হতে পারে সেটা কাগজের কোনো অর্থ, কাগজের তৈরি কোনো অর্থ, যেটাই হোক না কেন, সেই জিনিসটা যদি সকলের কাছে গ্রহণযোগ্য হয় তাহলেই আমরা সেটাকে বলছি অর্থ। আমরা বার্টার সিস্টেম অথবা বিনিময় প্রথা থেকে বের হয়ে এসে আমরা অর্থ দিয়ে আমরা পণ্যদ্রব্য বিনিময় করছি, কারণ পণ্যদ্রব্যের সঠিক মূল্যটা তখন জানা যায় অর্থ দিয়ে। সো অর্থ বলতে আমরা যেটা বুঝতে পারছি, আমরা যদি আমাদের স্লাইডে তোমরা খেয়াল করে দেখো, স্ক্রিনে তোমরা দেখতে পারবে, অর্থ বলতে আমরা বুঝতে পারছি সরকার কর্তৃক প্রবর্তিত যে বস্তু মূল্যের পরিমাপক, দেনা পাওনা মেটানোর উপায় হিসাবে সর্বত্র গ্রহণযোগ্য এবং সঞ্চয়ের বাহন ও ঋণের ভিত্তি হিসাবে স্বীকৃত, তাকেই অর্থ বলে। আমরা অর্থ হচ্ছে কোনটা, যেটা দিয়ে আমরা দেনা পাওনা পরিশোধ করতে পারবো, পণ্যদ্রব্যের পরিমাপ করতে পারবো এবং সঞ্চয় করলে এটা ভবিষ্যতে মূল্য বৃদ্ধি পাবে এবং যেটা সকলের কাছে স্বীকৃত, সেটাকে আমরা বলছি অর্থ। কিন্তু যখন বিনিময় প্রথা ছিল, তখন কিন্তু এটা বিনিময় প্রথাটা সকলের কাছে গ্রহণযোগ্য ছিল না। কেন ছিল না? কারণ একটা পক্ষ লাভবান হতো আর একটা পক্ষ ক্ষতিগ্রস্ত হতো। তাহলে আমরা আজকে এই স্লাইড থেকে বা এই পার্ট থেকে আমরা যেটা শিখলাম, প্রথমে অর্থ কি? অর্থ হচ্ছে সেই সমস্ত জিনিস যেটা সকলের কাছে গ্রহণযোগ্য এবং যেটা বিনিময়ের মাধ্যম হিসাবে সর্বাধিক গ্রহণযোগ্য সকলের কাছে। অর্থের প্রকারভেদ। আজকের ক্লাসে আমরা আরেকটা যেটা শিখবো, সেটা হচ্ছে অর্থের প্রকারভেদ। তোমরা যদি আজকের স্ক্রিনে খেয়াল করো, স্ক্রিনের দিকে তাকিয়ে দেখো, তোমরা অর্থের প্রকারভেদটা দুরকমভাবে ভাগ করা যায় অর্থকে। প্রথমত হচ্ছে তৈরির উপকরণের দিক থেকে অর্থকে দুরকমভাবে ভাগ করা যায়। একটা হচ্ছে ধাতব মুদ্রা, একটা হচ্ছে কাগজের নোট। আমরা কিন্তু দুটোর সাথেই পরিচিত। আবার গ্রহণের বাধ্যবাধকতার দিক থেকে অর্থকে আবার দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে বিহিত অর্থ, একটা হচ্ছে ব্যাংক সৃষ্ট অর্থ। এটা আমাদের একটু বোঝার ব্যাপার আছে, বাট আমরা কিন্তু সহজেই বুঝতে পারছি ধাতব মুদ্রা এবং কাগজের নোট, এই দুটো কিন্তু আমরা খুব সহজেই বুঝতে পারছি। কিন্তু বিহিত অর্থ এবং ব্যাংক সৃষ্ট অর্থ হয়তো তোমরা অনেকেই বুঝতে পারছো না, আমরা সেটা আলোচনা করব। প্রথমে আমরা দেখি ধাতব মুদ্রা এবং কাগজের নোটটা কি। ধাতব মুদ্রা,
আমরা সবাই চিনি, আমরা সবাই জানি ধাতব মুদ্রা হচ্ছে আমরা যে সচরাচর যেটা দেখি 1 টাকার যে কয়েন, 2 টাকার যে 5 টাকার যে কয়েন, 2 টাকার যে কয়েন, সেগুলোকে আমরা বলছি ধাতব মুদ্রা। আমাদের স্ক্রিনে যদি তোমরা খেয়াল করে দেখো, ধাতব খণ্ড দ্বারা তৈরি যে মুদ্রার মাধ্যমে মানুষ প্রাত্যহিক জীবনের লেনদেন করে থাকে সেটাকে আমরা ধাতব মুদ্রা বলছি। আমরা যে কয়েনগুলোর কথা বলছি আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা সবাই চিনি 1 টাকার কয়েন, 2 টাকার কয়েন, 5 টাকার কয়েন, সেগুলোকে আমরা বলছি ধাতব মুদ্রা। ধাতব মুদ্রাকে বস্তুত 2 ভাগে ভাগ করা যায়। ধাতব মুদ্রাগুলোকে আমরা আবার 2 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রামাণিক মুদ্রা, আর একটা হচ্ছে প্রতীকী মুদ্রা। প্রামাণিক মুদ্রা এবং প্রতীকী মুদ্রা, এই দুটো জিনিস একটু বোঝার ব্যাপার আছে। প্রামাণিক মুদ্রা কোনটাকে বলছি আমরা? ধরে নাও শিক্ষার্থীরা একটা 5 টাকার কয়েন। এই 5 টাকার কয়েনটা তৈরি করার জন্য যে পরিমাণ ধাতু বা ধাতব পদার্থ ব্যবহার করা হয়েছে, ওই ধাতব পদার্থটা যদি আমরা গলিয়ে নিই বা 5 টাকার কয়েনটাকে যদি আমরা গলিয়ে নিই, আমরা আবার যে ধাতব পদার্থটা পাবো, ওই ধাতব পদার্থটার মূল্য যদি 5 টাকাই হয়, তাহলে আমরা সেটাকে বলছি প্রামাণিক মুদ্রা। তার মানে হচ্ছে ধাতব পদার্থটার শরীরের যে মূল্যটা লেখা আছে, সেই মূল্যটাই যদি আমরা আবার বস্তুটাকে গলিয়ে, মুদ্রাটাকে গলিয়ে যদি আমরা সেই ধাতব পদার্থটা যদি আমরা বিক্রি করতে যাই, আমরা 5 টাকাই আমরা পাবো, তাহলে আমরা সেটাকে বলছি প্রামাণিক মুদ্রা। আরেকটা হচ্ছে আমাদের প্রতীকী মুদ্রা। প্রতীকী মুদ্রা হচ্ছে কোনটা? যদি আমরা কোনো ধাতব মুদ্রাকে গলিয়ে বা ওটাকে ধাতব পদার্থে পরিণত করে যদি আমরা বিক্রি করতে যাই, যদি একই রকম মূল্য আমরা না পাই, তাহলে আমরা সেটাকে বলছি প্রতীকী মুদ্রা। সাধারণত প্রতীকী মুদ্রার শরীরে বেশি দাম লেখা থাকে, কিন্তু যদি আমরা সেটাকে ধাতব পদার্থে পরিণত করে বিক্রি করতে চাই, তাহলে আমরা সেই পরিমাণ মূল্য পাই না, কম মূল্য পাই। তাহলে আমরা কি পেলাম শিক্ষার্থীরা? ধাতব মুদ্রা হচ্ছে 2 রকমের। একটা হচ্ছে আমাদের প্রামাণিক মুদ্রা, একটা হচ্ছে প্রতীকী মুদ্রা। প্রামাণিক মুদ্রা হচ্ছে যখন একই রকম মূল্য আমরা পাবো, ধাতব মুদ্রার শরীরের যে মূল্যটা লেখা থাকবে এবং ধাতব মুদ্রাটাকে যদি আমরা পুনরায় ধাতব পদার্থে পরিণত করি এবং সেটা থেকে আমরা যে মূল্যটা পাবো যদি একই রকম মূল্য আসবে, তাহলে আমরা সেটাকে বলছি প্রামাণিক মুদ্রা। আর প্রতীকী মুদ্রা হচ্ছে যেটা ধাতব মুদ্রার শরীরের যে মূল্যটা লেখা থাকবে, সেটার সাথে ওই মুদ্রাটাকে যদি আমরা ধাতব পদার্থে পরিণত করি, সেই মূল্যটা সমান হবে না, সেটা কম হবে, তাহলে আমরা সেটাকে বলছি প্রতীকী মুদ্রা। এখন আসো বাচ্চারা, কাগজি নোট। কাগজি নোট বলতে আমরা কোনটা বুঝি? সাধারণত কাগজি নোট হচ্ছে কাগজ দিয়ে যেটা তৈরি করা হয়। আমরা সচরাচর যেটা দেখি 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকার যে নোট, কাগজি যে নোট যেটা আমরা সবসময় ব্যবহার করে থাকি, সেটাকে আমরা বলছি কাগজি মুদ্রা আমরা বলছি, বা কাগজি নোট বলছি আমরা। সেটা সাধারণত একটা দেশে, স্বাধীন দেশের কেন্দ্রীয় ব্যাংক সাধারণত সেই মুদ্রাগুলোকে প্রচলন করে থাকে বা প্রিন্ট করে থাকে। সরকারের সাথে পরামর্শ করে একটা দেশের, স্বাধীন দেশের কেন্দ্রীয় ব্যাংকেরই শুধুমাত্র অথরিটি আছে সেই দেশের জন্য কাগজি মুদ্রা প্রচলন করা বা প্রিন্ট করার জন্য। এখন কাগজি মুদ্রাকে আমরা আবার কয় ভাগে ভাগ করতে পারি? তোমরা যদি স্ক্রিনের দিকে তাকিয়ে দেখো, দেখবে স্ক্রিনে কাগজি মুদ্রাকে 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে রূপান্তরযোগ্য মুদ্রা, আর একটা হচ্ছে রূপান্তর অযোগ্য মুদ্রা। তো রূপান্তরযোগ্য মুদ্রা কোনটা? কিছু কিছু মুদ্রা আছে, কিছু কিছু কাগজি নোট আছে বা মুদ্রা আছে যেগুলোর বিনিময়ে কোনো বৈদেশিক মুদ্রা পাওয়া যায় না। সহজ কথা যদি আমরা বলি, যে মুদ্রাগুলোর বিনিময়ে কোনো বৈদেশিক মুদ্রা আমরা পাবো না, সেগুলোকে আমরা বলছি রূপান্তরযোগ্য, রূপান্তর অযোগ্য মুদ্রা। যদি কোনো বৈদেশিক মুদ্রা না পাওয়া যায়, সেটাকে আমরা বলছি রূপান্তর অযোগ্য মুদ্রা। আর যে মুদ্রাগুলো বা যে কাগজের নোটের বিপরীতে আমরা কোনো বৈদেশিক মুদ্রা পাবো, সেগুলোকে আমরা বলছি রূপান্তরযোগ্য মুদ্রা। তাহলে আমরা কি পেলাম? কাগজি যে নোটগুলো, সেই কাগজি নোটগুলোকে আমরা আবার 2 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে রূপান্তরযোগ্য মুদ্রা, একটা হচ্ছে রূপান্তর অযোগ্য মুদ্রা। রূপান্তরযোগ্য মুদ্রা কোনগুলোকে বলছি? যেগুলোর বিনিময়ে আমরা সহজে বৈদেশিক মুদ্রা পাবো। উদাহরণ কোনগুলো? উদাহরণ হচ্ছে আমরা 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, এগুলোর বিনিময়ে আমরা খুব সহজেই অন্য দেশের বৈদেশিক মুদ্রা বিনিময় করতে পারবো। সেগুলোকে আমরা বলছি রূপান্তরযোগ্য মুদ্রা। আবার কিছু মুদ্রা আছে যেগুলোর বা কিছু অর্থ আছে যেগুলোর বিনিময়ে আমরা বৈদেশিক মুদ্রা কখনোই পাবো না। সেগুলো কোনগুলো? সেগুলো হচ্ছে আমাদের জন্য 1 টাকা বা 2 টাকার কয়েন বা 1 টাকা বা 2 টাকার কাগজের নোট। সেগুলোর বিনিময়ে আমরা কখনোই কোনো বৈদেশিক মুদ্রা পাবো না। কথা বুঝতে পেরেছ? এখন আসলো অর্থের প্রকারভেদের মধ্যে আরেকটা অংশ আসলো,
আরেকটা প্রকারভেদ আসলো বিহিত অর্থ। বিহিত অর্থ আবার কি জিনিস একটু খেয়াল করে দেখো বাচ্চারা, আমাদের স্ক্রিনে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে যে অর্থ সরকারি আইন দ্বারা প্রচলিত তাকে বিহিত অর্থ বলে। যে অর্থ সরকারি আইন দ্বারা প্রচলিত তাকে বিহিত অর্থ বলে। সরকারি আইন দ্বারা প্রচলিত অর্থ আবার কোনগুলোকে বললাম? সেগুলো হচ্ছে সরকারি আইন দ্বারা বিহিত অর্থ হচ্ছে সরকারি আইন দ্বারা প্রচলিত অর্থ হচ্ছে আমরা সচরাচর যে অর্থগুলো আমরা সবসময় ব্যবহার করে থাকি সেগুলোকে আমরা বলছি সরকারি আইন দ্বারা প্রচলিত অর্থ। 1 টাকা, 5 টাকা, 50 টাকা, 100 টাকা, 2 টাকা, সবগুলো অর্থকে আমরা আসলে বলছি বিহিত অর্থ। এখন বিহিত অর্থকে আমরা আবার দুভাগে ভাগ করি। এখানে কথা হচ্ছে এটাকে এই যে সরকারি আইন দ্বারা যে প্রচলিত যে অর্থগুলোকে এগুলোকে আমরা আবার পুনরায় কেন আমরা প্রকারভেদ করছি? আমরা বাচ্চারা খেয়াল করে দেখো, বিহিত অর্থগুলোকে আমরা আবার দুভাগে ভাগ করছি। একটা হচ্ছে অসীম বিহিত অর্থ, একটা হচ্ছে সসীম বিহিত অর্থ। অসীম বিহিত অর্থ কোনগুলো? অসীম বিহিত অর্থ হচ্ছে আমরা যখন কোনো দেনাপানা পরিশোধ করতে যাব তখন যেই টাকাগুলো বা যেই মুদ্রাগুলো নেওয়ার জন্য বা বিনিময় করার জন্য কেউ কখনো কোনো আপত্তি করতে পারবে না বা কারোর উপর চাপিয়ে দেওয়া যাবে না, সেটাকে আমরা বলছি অসীম বিহিত অর্থ। আর সসীম বিহিত অর্থ কোনটা? যদি এমনটা হয়ে থাকে যে আমরা লেনদেন করার সময় যদি কোনো অর্থ কেউ নিতে না চায় বা কারোর উপর জোর করে চাপিয়ে দেওয়া না যায় বা এটা কেউ চাইলেই নাও নিতে পারে, সেগুলোকে আমরা বলছি সসীম বিহিত অর্থ। যেমন অনেক সময় আমরা দেখি রাস্তাঘাটে চলার সময় আমরা দেখি অনেক সময় অনেকেই 5 টাকার কয়েন নিতে চায় না, 2 টাকার কয়েন নিতে চায় না, বলে কি যে আমি কয়েনটা নেব না, আমাকে টাকা দাও। অনেকে তোমরা হয়তো এরকম দেখে থাকবে। এই যে কেউ নিতে চাচ্ছে না, এই যে টাকাটা নিতে চাইলো না, সেটাকে আমরা বলছি সসীম বিহিত অর্থ। যদি সে না নিতে চায় তারকে জোর করে এটা চাপিয়ে দেওয়া যাবে না, সেটাকে আমরা বলছি সসীম বিহিত অর্থ। আর অসীম বিহিত অর্থ হচ্ছে যেটা সবসময় সবাই গ্রহণ করবে, যেমন 50 টাকার নোট, 100 টাকার নোট, এটাকে সবাই গ্রহণ করবে, তাই আমরা সেটাকে বলছি অসীম বিহিত অর্থ। ব্যাংক সৃষ্ট অর্থ কোনগুলোকে বলছে আমরা? বাচ্চারা তোমরা খেয়াল করে দেখবে, আমরা যখন কোনো লেনদেন করি তখনই তো অনেক সময় আমরা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ব্যবহার করে থাকি। এগুলোকে আমরা বলছি ব্যাংক সৃষ্ট অর্থ। ধরে নাও তুমি বাজারে গেলে কেনাকাটা করার জন্য বা কোনো শপিং করতে গেলে কোনো মার্কেটে কেনাকাটার জন্য, ওখানে তুমি যাওয়ার সময় তুমি 50,000 টাকা তুমি সাথে করে নিয়ে গেলে বা 30,000 টাকা তুমি তোমার পকেটে করে নিয়ে গেলে, এটা এক ধরনের অর্থ যে তুমি তোমার পকেটে করে কাগজি মুদ্রার 30,000 টাকা তুমি নিয়ে গেলে। আবার তোমারই একটা বন্ধু সে কী করলো, কেনাকাটা করতে যখন গেল তখন সে তার পকেটে করে একটা ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড সে সাথে করে নিয়ে গেল, সেটাও কিন্তু এক ধরনের অর্থ। তোমার বন্ধুটা কী করলো, ওই 30,000 টাকা সে ব্যাংকে জমা রেখে দিল, ব্যাংক তাকে 30,000 টাকা না দিয়ে ব্যাংক ওকে একটা কার্ড দিল, যেটাকে আমরা বলছি ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড, যেটার মূল্য কিন্তু সেম 30,000 টাকার মতোই। সো এই যে কার্ড, এই কার্ডটাকে আমরা বলছি ব্যাংক সৃষ্ট অর্থ। সো আমরা অনেক সময় দেখি যে আমাদের লেনদেনের সুবিধার জন্য ব্যাংক যে বিনিময় প্রথাগুলো বা বিনিময়ের মাধ্যমগুলো তৈরি করে দেয়, সেগুলোকে আমরা বলছি ব্যাংক সৃষ্ট অর্থ। আর এই ব্যাংক সৃষ্ট অর্থগুলো আমাদের দৈনন্দিন লেনদেনগুলোকে অনেক সহজ করে দেয়। ব্যাংক সৃষ্ট অর্থের উদাহরণ কী কী হতে পারে? আমরা এখানে যদি স্ক্রিনে দেখি, আমরা দেখতে পাচ্ছি এখানে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের কিছু ছবি দেওয়া আছে। তার সাথে সাথে আমরা যে চেক লিখে যে ব্যাংক থেকে টাকা উত্তোলন করি, সেটাও কিন্তু এক ধরনের ব্যাংক সৃষ্ট অর্থ। সো ব্যাংক সৃষ্ট অর্থ হচ্ছে যেটা ব্যাংক লেনদেন করার সুবিধার জন্য যে অর্থটা, যে বিনিময় মাধ্যমটা আমাদেরকে তৈরি করে দেয়, সেটাকে আমরা বলছি ব্যাংক সৃষ্ট অর্থ। তাহলে আজকে আমরা প্রথম যে পার্টে, এই সপ্তম অধ্যায়ের প্রথম পার্টে আমরা যে জিনিসগুলো শিখলাম, যদি আমরা একটু রিভিউ করি, আমরা শিখলাম যে অর্থ কাকে বলে। অর্থ হচ্ছে সর্বজন বিধিত বা গ্রহণযোগ্য একটা মাধ্যম, বিনিময়ের মাধ্যম, এবং এই অর্থটা আবিষ্কার হয়েছিল বিনিময় প্রথার যে নেগেটিভ দিকগুলো ছিল সেগুলোকে অ্যাবলিশ করার জন্য আমরা অর্থটা আবিষ্কার হয়েছিল। দ্বিতীয় পার্টে আমরা শিখলাম অর্থের প্রকারভেদ। আমরা অর্থকে অনেক রকমের ভাগ করলাম, অনেক রকম প্রকারভেদ দেখলাম আমরা। এখন তৃতীয় পার্টে আমরা আজকে দেখব অর্থের কার্যাবলীগুলো কী কী। তৃতীয় পার্টে আমরা এখন শিখব অর্থের কার্যাবলী কী কী। অর্থের কার্যাবলী, প্রথম যে কার্যাবলীটা সেটা হচ্ছে অর্থ হচ্ছে একটা বিনিময়ের মাধ্যম। আমরা যখন কোনো কিছু বিনিময় করব, কোনো কিছু কেনাকাটা করব, তখন অর্থই হচ্ছে একমাত্র যে মাধ্যম যেটা সবার কাছে গ্রহণযোগ্য হবে। ধরে না, উদাহরণস্বরূপ যদি আমি এখন 10 কেজি চাল কিনতে চাই বা 5 কেজি আলু কিনতে চাই অথবা একটা গাড়ি কিনতে চাই, যে কোনো কিছুই কিনতে চাই, আমি যদি তার বিনিময়ে আমি 10 কেজি চালের বিনিময়ে যদি কাউকে আমি 10 কেজি চালের বিনিময়ে তাকে যদি আমি 20 কেজি ধানও তাকে দিতে চাই, মানুষ কিন্তু সেটা গ্রহণ করতে চাইবে না। অনেক সময় কী বলবে, মানুষ বলবে যে আমাকে অর্থটাই দাও।
মানুষ অর্থটাকে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য মনে করে। 5 কেজি আলুর বিনিময়ে যদি আমি বলি তোমাকে 5 কেজি পেঁয়াজই দিব, তাহলেও দেখবে যে অনেক সময় মানুষ যেটা গ্রহণ করতে চাইবে না, মানুষ বলবে আমাকে অর্থটাই দাও। সো অর্থ হচ্ছে বিনিময়ের মাধ্যম হিসাবে কাজ করে থাকে, এটা অর্থের প্রধান কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে কি, মূল্যের পরিমাপক। অর্থ আছে বলেই কিন্তু আমরা বুঝতে পারি যে কোন দ্রব্যটার মূল্য কত। উদাহরণ হিসেবে যদি বলি, একটা সেলফোন এবং একটা কলম, এখন আমরা কিন্তু সবাই বুঝতে পারি যে কোন জিনিসটা বেশি মূল্যের, সেলফোনটা নাকি কলমটা। আমরা সহজে বলে দিতে পারি যে সেলফোনটার মূল্য অনেক বেশি। কেন বলতে পারছি? বিকজ অর্থ আছে বলেই। আমরা অর্থ দিয়ে এই দ্রব্য দুটাকে পরিমাপ করতে পারি। অর্থ দিয়ে পরিমাপ করতে পারি বলেই আমরা বলতে পারছি যে কলমের মূল্যটা কম, সেলফোনের মূল্যটা অনেক বেশি। কিন্তু যখন বিনিময় প্রথা ছিল তখন কিন্তু আমরা বুঝতে পারতাম না যে আসলে কোনটার মূল্য বেশি, সেলফোনের মূল্যটা বেশি না কলমের মূল্যটা বেশি। দুইটা মানুষ জাস্ট দুটো জিনিসকে এক্সচেঞ্জ করে নিত। বাট এখন বর্তমান সময় আধুনিক কালে এসে আমরা দেখি অর্থ আছে বলেই আমরা বুঝতে পারি দুটার কোনটার মূল্য বেশি। এটা হচ্ছে অর্থের দ্বিতীয় কাজ। অর্থের দ্বিতীয় কাজ হচ্ছে মূল্যের পরিমাপক। পণ্যদ্রব্যের মূল্যকে সে পরিমাপ করতে পারে। 3 নম্বর হচ্ছে সঞ্চয়ের বাহন। সঞ্চয় করা যায়। আমরা এমন জিনিস সঞ্চয় করব যেটা ভবিষ্যতে এটার মূল্য বৃদ্ধি পাবে। আচ্ছা বন্ধুরা, তোমরা আমাকে বলো, যদি তোমরা এখন এমন কিছু হয় যে তোমাদের কাছে সেলফোনটা আছে, সেই সেলফোনটা তোমরা ব্যবহার না করে রেখে দিলে, যে 1 বছর পরে ব্যবহার করব, 2 বছর পরে ব্যবহার করব, কি হবে? 2 বছর পরে যখন তোমরা সেলফোনটা ব্যবহার করতে যাবে বা বিক্রি করতে যাবে, তখন দেখবে যে এটার দাম কমে গেছে, মূল্য কমে গেছে। অনুরূপভাবে তোমরা যদি কোনো অর্নামেন্টস বা যে কোনো কিছু এক্সপেন্সিভ কোনো কিছু তোমরা যদি রেখে দাও এবং ধরে নাও যে আমরা এটা 2 বছর পরে 3 বছর পরে ব্যবহার করব, বা ব্যাংকে তোমরা রেখে দাও বা ব্যাংকের লকারে রেখে দাও, এটা কিন্তু মূল্য বৃদ্ধি পাবে না, বরং এটার মূল্য দিন দিন কমে যাবে। শুধুমাত্র একমাত্র জিনিস, সেটা হচ্ছে অর্থ। যদি আমরা অর্থকে আমরা রেখে দেই বা প্রিজার্ভ করে রাখি, এটা ভবিষ্যতে এটার মূল্য বৃদ্ধি পাবে। তো শুধুমাত্র সঞ্চয়ের বাহন হিসাবে অর্থই একমাত্র জিনিস যেটা আমরা সঞ্চয়ের বাহন হিসাবে ব্যবহার করা হয় বা সঞ্চয় করা যেতে পারে। আর এটা যদি আমরা সঞ্চয় করি তাহলে ভবিষ্যতে এটার মূল্য বৃদ্ধি পাবে। অর্থের 4 নম্বর কার্যাবলী সেটা হচ্ছে আমাদের স্থগিত লেনদেনের বাহন। যদি কেউ আমাদের কাছে কোনো টাকা পয়সা পায়, আমরা যদি দেনা পাওনা পরিশোধ করতে চাই, তাহলে অর্থই একমাত্র মাধ্যম যেটা দিয়ে আমরা এটা করতে পারি। ধরে নাও আমার কাছে কেউ 50,000 টাকা পায়, কারণ আমি যদি তাকে বলি আমি তুমি 50,000 টাকার বিনিময়ে আমি তোমাকে এই জিনিসটা দেবো, ওই জিনিসটা দেবো, ওই জিনিসটা দেবো, অনেকেই হয়তো বা সেটা মানতে চাইবে না বা গ্রহণ করতে চাইবে না। সো একমাত্র অর্থকেই সবাই গ্রহণ করবে। কেউ যে 50,000 টাকা পায় আমার কাছে, আমি যদি তাকে 50,000 টাকাই দিই, এটা সবাই গ্রহণ করে নেবে। কিন্তু এর বিনিময়ে যদি আমি কোনো পণ্যদ্রব্য দিতে চাই, তাহলে সবাই এটা গ্রহণ করতে চাইবে না। তাহলে বন্ধুরা, আমরা আজকে কী পেলাম? আমরা আজকে শিখলাম অর্থ কাকে বলে, অর্থের প্রকারভেদগুলো কী কী এবং অর্থের কার্যাবলী কী কী। তাহলে আমাদের জন্য নেক্সট আমরা দেখব বাড়ির কাজ। এখানে আমরা বাড়ির কাজে তোমরা যেটা করবে সেটা হচ্ছে অর্থ বলতে কী বোঝায় এবং অর্থের কার্যাবলীগুলো ব্যাখ্যা করার চেষ্টা করবে। এবং 3 নম্বর হচ্ছে অর্থ আমাদের দৈনন্দিন জীবনে সহজতর করেছে, এই কথাটাই তোমরা ব্যাখ্যা করার চেষ্টা করবে। সো আশা করি আজকের ক্লাস তোমাদের ভালো লেগেছে। সকলে ভালো থেকো। ধন্যবাদ সকলকে।